আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম পর্বে আমরা এ অধ্যায়ের 5টি ফরম্যাট এবং 5টি ফরম্যাটের সূত্র সম্পর্কে বিস্তারিত শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে 8টি অধ্যায়। এই 8টি অধ্যায়ের মধ্যে 7টি অধ্যায় অঙ্ক দেওয়া হয়েছে। 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 এবং 7 ও 8 নম্বর এগুলি সব গাণিতিক সমস্যা দেওয়া আছে। এর মধ্যে ধারাবাহিকভাবে আমি ইউটিউবে এই অঙ্কগুলি দিয়ে দিয়েছি। আপনারা প্রথমে ইউটিউবে ঢুকে এম কে জামান স্যার লিখে সার্চ দিবেন, তাহলে বের হবে। এখান থেকে আপনারা প্লে লিস্টে ঢুকবেন। প্লে লিস্টে ঢুকলে প্লে লিস্টে সব প্রত্যেকটি সাবজেক্টের নাম অনুসারে দেওয়া আছে, যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস স্ট্যাটিস্টিক। আপনাদের যেটা প্রয়োজন এখান থেকে আপনারা প্রত্যেকটি প্লে লিস্টের সাবজেক্ট অনুযায়ী ক্লাসগুলি বের করে নিতে পারবেন। এবার আসি আমরা গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। প্রথমে 1 নম্বর ফরম্যাটের নাম হলো এনআই অ্যাপ্রোচ, অর্থাৎ নিট ইনকাম পদ্ধতি। শিক্ষার্থীগণ, নিট ইনকাম পদ্ধতিতে প্রশ্নপত্রে সাধারণত কস্ট অফ ইকুইটির মান দেওয়া থাকে আর বাকি ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তো আমরা প্রথমে 1 নম্বর প্রবলেমটি দেখি। গ্রিন লাইফ লিমিটেড হ্যাজ 10 লক্ষ টাকা ডেপ্ট ইন ইটস দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। দেয়ার এক্সপেক্টেড নিট অপারেটিং ইনকাম, অর্থাৎ নিট ইনকাম দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। রেট অফ ইন্টারেস্ট, সুদের হার হলো 10%। কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন 20%। কের মান দেওয়া হয়েছে, কে এর মান দেওয়া হয়েছে 20%। প্রশ্ন করা হয়েছে এখানে 3টি। প্রথম প্রশ্ন হলো মার্কেট ভ্যালু অফ শেয়ার। দ্বিতীয় প্রশ্ন হলো মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম। তৃতীয় প্রশ্ন হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ কে ওর মান নির্ণয় করতে বলা হয়েছে বাই অ্যাপ্লাইং দ্য এনআই অ্যাপ্রোচ। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি প্রথমে দিয়ে আসি। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে এস। উই নো দ্যাট, আমরা জানি এস সমান সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই কে ই। প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছে ইবিআইটি 5 লক্ষ টাকা, কে এর মান দেওয়া হয়েছে 20%। ইন্টারেস্টের পরিমাণ দেওয়া নেই, কিন্তু ডেপ্ট ক্যাপিটাল 10 লক্ষ টাকা, যেখানে সুদের হার 10%। 10 লক্ষ গুণন 10%, এতে আসে 1 লক্ষ টাকা। অর্থাৎ আমরা ইবিআইটি 5 লক্ষ মাইনাস ইন্টারেস্ট 1 লক্ষ বাদ দিলে থাকে 4 লক্ষ। 4 লক্ষকে 0.20 দ্বারা ভাগ করলে আসে 20 লক্ষ টাকা। এটি হলো শেয়ার ক্যাপিটাল। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। ভ্যালু অফ দ্য ফার্মের সংকেত হলো ভি। আমরা জানি ভ্যালু অফ দ্য ফার্ম ভি সমান সমান বন্ড ক্যাপিটাল প্লাস শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ বি প্লাস এস। আমরা দেখেছি বন্ড ক্যাপিটাল প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা এবং এস ক্যাপিটাল 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা তৈরি করেছি 20 লাখ টাকা। অর্থাৎ শেয়ারের পরিমাণ, শেয়ারের ক্যাপিটালের পরিমাণ 20 লাখ। 20 লাখ আর 10 লাখ দুইটি যোগ করলে আসে 30 লাখ টাকা। এই 30 লাখ টাকাই হলো ভ্যালু অফ দ্য ফার্ম। 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। কে ওর মান, কে ওর মান আমরা পূর্বে শিখেছি, সূত্র হচ্ছে কে ও সমান সমান ইবিআইটি ডিভাইড বাই ভি ইন্টু 100। শিক্ষার্থীগণ, ইবিআইটি আমাদের প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা, আর ভ্যালু অফ দ্য ফার্ম 2 নম্বর রিকোয়ারমেন্টে আমরা পেয়েছি 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা দ্বারা 5 লক্ষকে ভাগ করে 100 দ্বারা গুণ করলে ফলাফল আসে 16.67, অর্থাৎ 16.67%। এটি আনসার। তাহলে আমরা এনআই অ্যাপ্রোচের যে 4টি সূত্র শিখেছিলাম সেখান থেকে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে পারলাম। অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি ছিল ভ্যালু অফ দ্য বন্ড, যেখানে ভ্যালু অফ দ্য বন্ডের মান তো প্রশ্নে সরাসরি দেওয়া ছিল, যার কারণে এখানে প্রশ্নে চাওয়া হয়নি। এবার আসি প্রবলেম নাম্বার 2। এটু এনআই অ্যাপ্রোচে একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটি এভাবে বলা হয়েছে, ইউজিং এনআই অ্যাপ্রোচ শো দ্যাট দ্য ইনক্রিজ অফ ডেপ্ট ক্যাপিটাল কজেস দ্য ডিক্রিজ অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ বলা হচ্ছে যে দেখাও যে এনআই অ্যাপ্রোচ ইউজ করে ইনক্রিজ অফ ডেপ্ট, অর্থাৎ
ঋণের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় কজেস দ্য ডিক্রিজ অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, তাহলে ডেট ক্যাপিটাল বৃদ্ধির ফলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আস্তে আস্তে কমে আসবে, অর্থাৎ হ্রাস পাবে, এটি আমাদের দেখাতে হবে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশনটি দেওয়া হয়েছে। ইবিআইটি যেখানে 6 লক্ষ টাকা, 10% ডেট ক্যাপিটাল যেখানে 12 লক্ষ টাকা দেওয়া আছে এবং কেইর মান দেওয়া আছে 14%। শিক্ষার্থীগণ, এখানে বলা হচ্ছে ইনক্রিজ অফ ডেট ক্যাপিটাল, অথচ প্রস্তে দেওয়া হয়েছে ডেট ক্যাপিটাল 12 লাখ টাকা। তাহলে 12 লাখ টাকা প্রেজেন্ট দেওয়া আছে, এর থেকে আমাদের আরও ইনক্রিজ করতে বলা হচ্ছে, অর্থাৎ 13 লাখ, 14 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, যে কোনো একটি নিলেই চলবে। তো আমরা প্রশ্নের উত্তরটি দিব যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মান বের করব এবং সেখানে প্রমাণ করব যে ঋণের পরিমাণ বৃদ্ধি করলে ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হ্রাস পায়, এটি প্রমাণ করতে হবে। তো আসি আমরা প্রথমে একটি ছক তৈরি করলাম। ছকের ভিতরে 4টি কলাম দেওয়া হয়েছে, পার্টিকুলারের একটি কলাম এবং বন্ড ক্যাপিটাল আমি এখানে ধরে নিয়েছি। প্রথমে 12 লাখ দেওয়া ছিল, দ্বিতীয়টি আমি 15 লাখ নিয়েছি এবং 20 লাখ টাকা নিয়েছি। যে কোনো পরিমাণ নিলেই হবে, অর্থাৎ 13 লাখ, 14 লাখ, অর্থাৎ 12 থেকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 12 থেকে বেশি নিতে হবে, তবে কম নেওয়া যাবে না। আমি এখানে 15 লাখ এবং 20 লাখ এটি 3টি কলাম দিয়েছি। যদি কেউ 4টি কলাম দিতে পারেন তাও কোনো সমস্যা নেই। তো আসি প্রথমে ইনফরমেশন আমি এখানে লিখেছি। ইবিআইটি প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 6 লক্ষ টাকা, প্রত্যেকটি কলামে 6 লক্ষ টাকা দেওয়া হলো। ইন্টারেস্ট 10%, তাহলে 12 লাখের উপর 10% করলে 1,20,000 টাকা, 15 লাখের উপরে 10% ধার্য করলে 1,50,000 টাকা, 20 লক্ষের উপরে 10% ধার্য করলে 2 লাখ টাকা। মাইনাস করলে ইবিটি হয়, অর্থাৎ 6 লক্ষ থেকে 1,20,000 মাইনাস করলে 4,80,000 টাকা থাকে। 6 লক্ষ থেকে 1,50,000 বাদ দিলে 4,50,000 টাকা অবশিষ্ট থাকে। 6 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিলে 4 লক্ষ টাকা থাকে। এটি হলো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। ইবিটিকে কেই দ্বারা ভাগ করলে শেয়ার ক্যাপিটাল পাওয়া যাবে। তাহলে কেই প্রস্তাব দেওয়া আছে, সাপ্লাই দেওয়া হয়েছে 14%, প্রত্যেকটি কলামে 14% বসিয়ে দেওয়া হলো 0.14। এবার আসি শেয়ার ক্যাপিটাল সূত্র। আমরা পূর্বে শিখেছি ইবিটি ভাগ কেই, অর্থাৎ ইবিটি আছে, ইবিটির পরিমাণকে কেই দ্বারা ভাগ করলে আমরা ভ্যালু অফ দ্য শেয়ার পাবো। প্রথমটি পেয়েছি, অর্থাৎ 4,80,000কে 0.14 দ্বারা ভাগ করলে 34,28,571 টাকা। দ্বিতীয় কলামে 4,50,000কে 0.14 দ্বারা ভাগ করলে 32,14,286 টাকা। তৃতীয় কলামে 4 লক্ষকে 0.14 দ্বারা ভাগ করলে 28,57,143 টাকা। এবার আসি বন্ড ক্যাপিটাল। বন্ড ক্যাপিটাল আমাদের প্রথমে দেওয়া আছে 12 লাখ, 15 লাখ, 20 লাখ, ওটি আমরা সরাসরি নিয়ে বসিয়ে দিলাম। এবার আসি ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র হলো শেয়ার ক্যাপিটাল প্লাস বন্ড ক্যাপিটাল, অর্থাৎ শেয়ার ক্যাপিটাল এবং বন্ড ক্যাপিটাল এই দুইটি যোগ করলে পাওয়া যাবে। প্রথমে 34,28,571 সাথে 12 লাখ যোগ করলে আমরা পেয়েছি 46,28,571 টাকা। দ্বিতীয় কলমে 32,14,286, এর সাথে 15 লাখ টাকা যোগ করলে 47,14,286 টাকা। তৃতীয় কলামে 28,57,143 টাকার সাথে 20 লক্ষ টাকা বন্ড ক্যাপিটাল যোগ করলে 48,57,143 টাকা বের হয়েছে। এবার আসি ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র হলো ইবিআইটি ভাগ ভি, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম ইন্টু 100। ইবিআইটি আমাদের প্রথমে দেয়া ছিল প্রত্যেকটি কলামে 6 লাখ, আর ভ্যালু অফ দ্য ফার্ম আমরা বের করেছি প্রথম কলামে 46 লক্ষ সামথিং, 47 লক্ষ সামথিং এবং 48 লক্ষ সামথিং টাকা। ইবিআইটিকে 6 লক্ষকে 46,28,571 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে ফলাফল আসে 12.96%, অর্থাৎ এখানে 12.96% হয়েছে। দ্বিতীয় কলামে একইভাবে ভাগ করে 12.73 এবং লাস্টে 12.35। এটি আমরা লক্ষ্য করেছি যে প্রথমে 12.96, পরে হ্রাস পেয়েছে 12.73-তে চলে আসছে, এরপরে আরও হ্রাস পেয়ে কমে চলে আসছে 12.35-এ। অর্থাৎ এটি আমরা প্রমাণ করলাম যে যখন ডেট ক্যাপিটালের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের পরিমাণ হ্রাস পেয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের প্রশ্নটি
উত্তর কমেন্টের মাধ্যমে দিতে হবে। উই আর শোয়িং দ্যাট হোয়েন ইনক্রিজ অফ ডেপ্ট ক্যাপিটাল কজেস দ্য ডিক্রিজ অফ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ওর মান কমে গেছে, এটি আমরা প্রমাণ করলাম। 3 নম্বর প্রশ্ন ইজি প্লাস হ্যান্ডবুক থেকে নেওয়া হয়েছে। এটা বলা হয়েছে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন। দুইটি কোম্পানি ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, একটি কোম্পানি হলো এক্স আর একটি হলো ওয়াই। প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে ইবিআইটি 4 লক্ষ 4 লক্ষ উভয় কোম্পানিতে। কস্ট অফ ইকুইটি 14% 14%। কস্ট অফ ডেপ প্রথম কোম্পানিতে কস্ট অফ ডেপ নাই, দ্বিতীয় কোম্পানিতে আছে 10%। অর্থাৎ প্রথম কোম্পানিটি হলো আনলিভারেড ফার্ম এবং দ্বিতীয় কোম্পানিটি হলো লিভারেড ফার্ম। ঋণের পরিমাণ সুদের পরিমাণ দেওয়া আছে। ইন্টারেস্ট অ্যামাউন্ট প্রথম কোম্পানিতে নাই, দ্বিতীয় কোম্পানিতে আছে 40,000 টাকা। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার, কোন কোম্পানির ভ্যালু এখানে বড় এন্ড হয় এবং কেন বড়। কমেন্ট ইউজিং এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচ ইউজ করে এটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং কমেন্ট করতে হবে। শিক্ষার্থীগণ, যেহেতু ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলা হয়েছে, তো প্রথমে আমরা 3টি কলাম করে 2টি কোম্পানির নাম এবং পার্টিকুলার লিখলাম ছকের মধ্যে। ইবিআইটি 4 লক্ষ 4 লক্ষ প্রসেস সাপ্লাই দেওয়া আছে। ইন্টারেস্ট প্রথম কোম্পানিতে নাই, দ্বিতীয় কোম্পানিতে 40,000 টাকা প্রসেস সাপ্লাই দেওয়া আছে। মাইনাস করলে ইবিটি হলো একটা 4 লাখ, আরটি হলো 3,60,000 টাকা। নিয়ম অনুযায়ী কেইর মান প্রসেস সাপ্লাই দেওয়া আছে 14%, উভয় কোম্পানিতে বসিয়ে দেওয়া হলো। প্রথমে শেয়ার ক্যাপিটাল বের করতে হয় এনআই অ্যাপ্রোচে। তাহলে শেয়ার ক্যাপিটাল সূত্র হলো ইবিটি ভাগ কেই, অর্থাৎ ইবিটি হলো 4 লক্ষ, কেই হলো 0.14, ভাগ করলে আসে 28,57,143 টাকা। দ্বিতীয় কলামে তৃতীয় কোম্পানি ওয়াই কোম্পানিতে 3,60,000 কে 0.14 দ্বারা ভাগ করলে 25,71,429 টাকা আসে। এবার বন্ড ক্যাপিটাল সূত্র হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট ভাগ কেডি, অর্থাৎ কস্ট অফ ডেপ্ট। প্রসেস সাপ্লাই দেওয়া ছিল ইন্টারেস্ট অ্যামাউন্ট 40,000 টাকা এবং কস্ট অফ ডেপ্ট 10%। তাহলে 40,000 টাকা ভাগ 10% ভাগ করলে ওয়াই কোম্পানিতে আসে 4 লক্ষ টাকা। এক্স কোম্পানিতে কোনো সুদের পরিমাণ ছিল না, যার কারণে এখানে ডেপ্টের পরিমাণ আসবে না। এবার আসি ভ্যালু অফ দ্য ফার্ম। সূত্র হলো শেয়ার ক্যাপিটাল প্লাস বন্ড ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল 2টি কোম্পানিতে দেওয়া আছে, বন্ড ক্যাপিটাল এক্স কোম্পানিতে দেওয়া নেই, তবে ওয়াই কোম্পানিতে 4 লাখ দেওয়া আছে। এবার আসি ভ্যালু অফ দ্য ফার্ম। প্রথমটি ফার্মের ভ্যালু হলো 28,57,143 টাকা, আর দ্বিতীয় কোম্পানি 25 লক্ষ আর 4 লক্ষ মিলে 29,71,229 টাকা। ভ্যালু অফ দ্য ফার্ম 2টি কোম্পানিতে 2 রকম, একটি হচ্ছে 28 লক্ষ সামথিং আর হলো 29 লক্ষ সামথিং টাকা। অর্থাৎ ওয়াই কোম্পানির ভ্যালু এখানে হায়ার। প্রশ্নে আমাদের চাওয়া হয়েছিল হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার, তাহলে আমরা কমেন্টে বলবো ওয়াইস কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার, অর্থাৎ কোম্পানি ওয়াইয়ের ভ্যালুটি বড়। এন্ড হয় এবং কেন বড়, বিকজ কারণ দেয়ার আর ইউজ অফ ডেপ্ট ক্যাপিটাল, কারণ ওখানে ঋণ ব্যবহার করা হয়, অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল ইউজ করা হয়। ডেপ্ট ক্যাপিটাল ইউজ করলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে আসে এবং ভ্যালু অফ দ্য ফার্ম বৃদ্ধি পায়। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 3 নম্বর প্রবলেমটি ভালোভাবে শিখলাম। আশা করি আপনারা এনআই অ্যাপ্রোচের অঙ্কগুলি বুঝতে পারছেন। এবার আসি, এভাবে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে অনেকগুলো অঙ্ক সাজিয়ে দেওয়া আছে। আপনারা ভিডিও ক্লাস দেখে অঙ্ক শেখার সময় পাশে ইজি প্লাস হ্যান্ডবুকটি রাখবেন, তাহলে অঙ্ক বুঝতে অনেক সহজ হবে। কারণ আমরা ফরম্যাট আকারে বইটি সাজিয়ে দিয়েছি, যেভাবে আমি ইউটিউবে ক্লাস নিচ্ছি ঠিক সে একইভাবে বইতে ওইভাবে লিখে দিয়েছি, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। শিক্ষার্থীগণ, এবার আসি 2 নম্বর ফরম্যাটে অঙ্ক দেখে আসি। 2 নম্বর ফরম্যাট এনওআই অ্যাপ্রোচ, নিট অপারেটিং ইনকাম পদ্ধতি। এখানে 8টি প্রশ্ন করা হতে পারে। প্রথম প্রশ্নটি হলো ভ্যালু অফ দ্য ফার্ম। সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই কেও। প্রশ্নপত্রে ইবিআইটি সাপ্লাই দেওয়া থাকবে এবং কেও সাপ্লাই দেওয়া থাকবে। শিক্ষার্থীগণ, এনওআই অ্যাপ্রোচ চিনার উপায় হলো প্রশ্নপত্রে যখন কে ওর মান দেওয়া থাকে তখন সেটি আমরা বুঝতে পারি এটি এনওআই অ্যাপ্রোচ, আর প্রশ্নপত্রে যখন কে ইর মান সাপ্লাই দেওয়া থাকে তখন আমরা বুঝতে পারি এটি এনআই অ্যাপ্রোচ, অর্থাৎ নিট ইনকাম পদ্ধতি। প্রশ্ন করা হয়েছে ভ্যালু অফ দ্য ফার্ম, তাহলে সূত্র আমরা দেখলাম। এবার আসি দ্বিতীয় প্রশ্ন, ভ্যালু অফ দ্য বন্ড। সূত্র হলো ভ্যালু অফ দ্য ফার্ম ভি মাইনাস এস, অর্থাৎ ভ্যালু অফ ফার্মের থেকে এস বাদ দিলে যেটি অবশিষ্ট থাকবে সেটি হলো ভ্যালু অফ বন্ড।
তখন এস এর মান প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। 3 নম্বর প্রশ্ন, ভ্যালু অফ দ্য শেয়ার ক্যাপিটাল অর্থাৎ শেয়ার ক্যাপিটাল বের করার সূত্র হলো ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস বন্ড ক্যাপিটাল। তাহলে বন্ডের পরিমাণ তখন প্রশ্নে দেওয়া থাকবে, ভ্যালু অফ ফার্ম থেকে বন্ড বাদ দিলে অবশিষ্ট টাকা শেয়ার ক্যাপিটাল থেকে যাবে। 4 নম্বর প্রশ্ন হলো মার্কেট প্রাইস পার শেয়ার। এটি শেয়ার ক্যাপিটালকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে প্রাইস পার শেয়ার বের করতে হয়। ঠিক আছে দেখুন, তাহলে আমরা প্রথম ক্লাসে এই সূত্রগুলি ভালোভাবে দেখে নিয়েছি। এবার আসি একটু গাণিতিক সমস্যাগুলো দেখি। এই প্রশ্নগুলি গাণিতিক সমস্যায় দেওয়া আছে। প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে 2 নম্বর ফরম্যাটে। 9 নম্বর প্রবলেম, প্রশ্নটি পড়ে নি ভালো করে। বলা হয়েছে ইওর কোম্পানি হ্যাজ 50,000 অফ কমন স্টক শেয়ার আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট। মার্কেটে এখন এই কোম্পানির 50,000 শেয়ার আছে। ইট ইমপ্লয়েজ টাকা 40 লক্ষ অফ ডেপ্ট, ঋণের পরিমাণ আছে এই কোম্পানির 40 লক্ষ টাকা। বেয়ারিং 10% ইন্টারেস্ট, যার উপরে 10% সুদ বহন করতে হয়। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ ইয়ার কোম্পানি ইজ 11%, অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বলতে কেওর মান 11%। অ্যান্ড নিট অপারেটিং ইনকাম ইবিআইটি ইজ 12 লক্ষ টাকা ইবিআইটি দেওয়া আছে। ইউজিং এনওআই অ্যাপ্রোচ ইউ আর আস্কড টু কম্পিউট। প্রশ্ন করা হয়েছে আমাদের এখানে 7টি। শিক্ষার্থীগণ, যেহেতু প্রশ্নপত্রে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 11% দেওয়া আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এটি এনওআই অ্যাপ্রোচের প্রশ্ন, এবং প্রশ্নে অবশ্যই বলেও দেওয়া হয়েছে ইউজিং এনওআই অ্যাপ্রোচ। তো প্রথম প্রশ্নটি আমাদের রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে ভ্যালু অফ দ্য ফার্ম, ভির মান। আমরা সূত্রে পূর্বেই শিখেছি ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই কেও। ইবিআইটির পরিমাণ দেওয়া আছে 12 লাখ টাকা এবং কেওর পার্সেন্ট দেওয়া আছে কেও 11%। 0.11 দ্বারা 12 লক্ষকে ভাগ করলে আসে 10909091, অর্থাৎ 1,09,09,091 টাকা। এটি হলো ভ্যালু অফ দ্য ফার্ম। 2 নম্বর প্রশ্ন করা হচ্ছে ভ্যালু অফ দ্য কমন শেয়ার, অর্থাৎ এস এর মান নির্ণয় করতে হবে শেয়ার ক্যাপিটালের পরিমাণ। সূত্রটি হলো ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস বন্ড ক্যাপিটাল। ভ্যালু অফ দ্য ফার্ম এখানে 1,09,09,091 টাকা থেকে বন্ড ক্যাপিটালের পরিমাণ প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছিল 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা মাইনাস করলে অবশিষ্ট থাকে 69,09,091 টাকা। এটি হলো শেয়ার ক্যাপিটাল। এবার আসি 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, পির মান নির্ণয় করতে হবে। আমরা জানি মার্কেট প্রাইস পার শেয়ারের সূত্র হলো শেয়ার ক্যাপিটাল এস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এস এর মান আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 69,09,091 টাকা। আর নাম্বার অফ শেয়ার প্রশ্নপত্রে প্রথমে শুরুতেই পেয়েছিলাম 50,000 শেয়ার সংখ্যা। 50,000 দ্বারা ভাগ করলে ফলাফল আসে 138 টাকা 18 পয়সা। এটি হলো মার্কেট প্রাইস পার শেয়ার, বর্তমান শেয়ারের বাজার মূল্য। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আর্নিং পার শেয়ার ইপিএস নির্ণয় করতে হবে। ইপিএস এর সূত্র আমরা শিখেছি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট হোল ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। ইবিআইটি 12 লাখ টাকা দেওয়া আছে, নাম্বার অফ শেয়ার 50,000 দেওয়া আছে, কিন্তু ইন্টারেস্টের পরিমাণ দেওয়া নেই। এটি আমাদের বের করে নিতে হবে। শিক্ষার্থীগণ, 40 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটালের উপরে 10% গুণ করলে আসে 4 লাখ টাকা। এই 4 লক্ষ টাকাই হলো ইন্টারেস্টের পরিমাণ। তাহলে 12 লাখ থেকে 4 লক্ষ টাকা মাইনাস করলে থাকে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকাকে ভাগ দিতে হবে 50,000 দ্বারা, তাহলে পাওয়া যাবে 16 টাকা পার শেয়ার। এটি হলো ইপিএস, আর্নিং পার শেয়ার। এবার আসি 5 নম্বর। 5 নম্বর প্রশ্নটি চাওয়া হয়েছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, অর্থাৎ কে এর মান বলা হয়েছে। এনওআই অ্যাপ্রোচে কে এর সূত্র আমরা 2টি শিখেছিলাম। কে সূত্র হলো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। ইবিআইটি 12 লক্ষ টাকা, ইন্টারেস্টের পরিমাণ পূর্বে আমরা তৈরি করেছি 4 লক্ষ টাকা বসিয়ে দেওয়া হলো, ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল 69,09,091 টাকা। ভাগ করে 100 দ্বারা গুণ করলে এখানে পার্সেন্ট পাওয়া যাচ্ছে 11.58%। এটি হলো কস্ট অফ ইকুইটি কে এর মান। এবার আসি 6 নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, আর্থিক লিভারেজের শতকরা হার।
সূত্রটা আমরা পূর্বে শিখেছি বন্ড ক্যাপিটাল ডিভাইড বাই ভ্যালু অফ দ্য ফার্ম ইন্টু 100। বন্ড ক্যাপিটাল 40 লক্ষ টাকা প্রসেস সাপ্লাই দেওয়া আছে। ভ্যালু অফ দ্য ফার্ম আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 1,09,91,091 টাকা, ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 36.67%। এটি হলো ফিনান্সিয়াল লিভারেজ। এবার আসি 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রসেস হয়েছে ভ্যালিডিটি অফ WACC ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ব্র্যাকেটে KO। কিওর মান প্রশ্নপত্রে যে 11% সাপ্লাই দেওয়া হয়েছে এটি সঠিক কিনা এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হলে ট্র্যাডিশনালের সূত্র সাহায্য নিতে হবে। সূত্রটি হলো কিওর সমান সমান কেডি ইন্টু বন্ড ভাগ ভি প্লাস কেই ইন্টু ব্র্যাকেটের ভিতরে এস ভাগ ভি। অর্থাৎ এখানে কেডির মান আমরা প্রশ্নপত্রে পেয়েছি, সুতরাং শিক্ষার্থীগণ আমরা কিওর মান প্রথমে লিখলাম 11%, কেডির মান প্রশ্নে দেওয়া ছিল 10%, বন্ডের পরিমাণ ছিল 40 লক্ষ টাকা, ভ্যালু অফ দ্য ফার্ম 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 1,09,91,000 টাকা, প্লাস কস্ট অফ ইকুইটি আমরা 5 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছিলাম এখানে কেইর মান 11.58%, এটি বসিয়ে এবার আসি শেয়ার ক্যাপিটাল 69,09,091 টাকা ডিভাইড বাই ভ্যালু অফ দ্য ফার্ম 1,09,09,091 টাকা। নিয়ম অনুযায়ী আমরা প্রথমে ব্র্যাকেটের কাজটি আগে করব। তাহলে এখানে 40 লক্ষকে 1,09,09,091 টাকা দ্বারা ভাগ করলে 0.367 আসে এবং 11.58%-এর পরে ব্র্যাকেটের কাজটি করলাম 69,09,091কে 1,09,09,091 দ্বারা ভাগ করলে 0.633 আসে। এবার আসি 10%-এর সাথে অর্থাৎ 10-এর সাথে 0.367 গুণ করলে আসে 3.67%, আর 11.58%-এর সাথে 0.633 গুণ করলে আসে 7.33। গুণ করার সময় 11.58% কথাটি ক্যালকুলেটরে লেখা যাবে না, অর্থাৎ শুধুমাত্র 11.58-এর সাথে 0.633 গুণ করে তারপরে পার্সেন্টটা কমান হিসেবে বসায় দিতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 3.67 এবং 7.33 যোগ করলে পাই 11%। আমাদের বাম পক্ষ ছিল 11%, ডান পক্ষ হয়েছে 11%, অর্থাৎ প্রুভড, এটা প্রমাণিত হয়েছে, অর্থাৎ ভ্যালিডিটি হয়েছে যে আসলেই সঠিক আছে 11% ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। শিক্ষার্থীগণ, আমরা এনওয়াই অ্যাপ্রোচের প্রশ্নগুলি ভালোভাবে অ্যান্সার শিখে আসলাম। এবার আসি, যদি কখনো প্রশ্নপত্রে অনুপাত দেওয়া থাকে তাহলে কেওর মান কিভাবে বের করতে হয়, এ ধরনের একটি প্রশ্ন 12 নম্বর প্রবলেমে দেওয়া হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। কেইর মান বের করতে হবে এনওয়াই অ্যাপ্রোচে অনুসরণ করে। ইন্টারেস্ট রেট যেখানে 12.5% এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কেওর মান যেখানে 13.5%। অনুপাতটি দেওয়া হয়েছে ডেপ্ট ইকুইটি রেশিও, অর্থাৎ ডেপ্ট হচ্ছে 4:, ইকুইটি হলো 6, 4:6 অনুপাত দেওয়া হয়েছে, আর কোনো অ্যামাউন্ট দেওয়া নেই। তাহলে আমাদের ইকুইটি সূত্র হলো কেই সমান সমান কেও প্লাস কেও মাইনাস কেডি ইন্টু ব্র্যাকেটের বাইরে বন্ড ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল। এবার আসি, কেওর মান প্রশ্নে দেওয়া হয়েছে 13.5%, 13.5% মাইনাস কেডির মান দেওয়া হয়েছে 12.5%, ব্র্যাকেট ক্লোজ, তারপরে বির মান উপরে 4 আর নিচে শেয়ার এস এর মান হলো 6। এই মানটি প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছিল 4:6 অনুপাত। এবার আসি, নিয়ম অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলাম। প্রথম ব্র্যাকেটের বাইরে প্রথম আমরা এখানে ব্র্যাকেটের অংশটি আগে মাইনাস করলাম 13 অর্থাৎ 13.5 থেকে 12.5 বাদ দিলে 1% থাকে, আর 4কে 6 দ্বারা ভাগ করলে যেটি আসে সেটা হলো 0.67, এর সাথে 1% গুণ করলে আসে 0.67%। অর্থাৎ প্রথমে ছিল 13.5% প্লাস 0.67% যোগ করলে আসে 14.17%। এটি হলো কস্ট অফ ইকুইটি। শিক্ষার্থীগণ, আমরা এনওয়াই অ্যাপ্রোচের অঙ্ক ভালোভাবে শিখে নিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এনওয়াই অ্যাপ্রোচের অনেকগুলো অঙ্ক ইজি প্লাস হ্যান্ডবুকটি দেওয়া আছে, প্রত্যেকটি সালের প্রশ্ন এখানে সাজানো আছে। এবার আসি আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি।
3 নম্বর ফরম্যাটটি হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এটি বক্সের মাধ্যমে করা যায় এবং সূত্রের মাধ্যমে করা যায়। শিক্ষার্থীগণ, প্রশ্নটি প্রথমে আগে আমরা পড়ে নিই। এই প্রশ্নটি বোর্ডে 14 সালে দেওয়া হয়েছিল। এবিসি কোম্পানি উইথ নিট অপারেটিং ইনকাম, যেখানে ইবিআইটি 3 লক্ষ টাকা অ্যান্ড টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম 10 লক্ষ টাকা, ইজ অ্যাটেম্পটিং দ্য ইভ্যালুয়েট, এখানে নাম্বার অফ পসিবল ক্যাপিটাল স্ট্রাকচার গিভেন বিলো, হুইচ অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইল ইউ রিকমেন্ডেড অ্যান্ড হয়। স্ট্রাকচার দেওয়া হয়েছে এখানে 5টি। প্রথমে 1 নম্বর স্ট্রাকচারে ডেপ্ট ইন ক্যাপিটাল স্ট্রাকচার, ঋণের পরিমাণ 3 লাখ টাকা। শিক্ষার্থীগণ, টোটাল ক্যাপিটাল 10 লাখ, এখানে যদি ঋণের পরিমাণ থাকে 3 লাখ, তাহলে ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ শেয়ার ক্যাপিটাল আছে 7 লাখ। দ্বিতীয় স্ট্রাকচারে বলা হচ্ছে ডেপ্ট যদি 4 লাখ হয়, টোটাল ক্যাপিটাল 10 লাখ থেকে 4 লাখ বাদ দিলে 6 লাখ আছে শেয়ার ক্যাপিটাল। ডেপ্ট যদি 5 লাখ টাকা হয়, তাহলে বাকি 5 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল। ডেপ্ট 6 লাখ টাকা, তাহলে বাকি 4 লাখ টাকা হলো শেয়ার ক্যাপিটাল। ডেপ্ট এখানে 7 লাখ, তাহলে বাকি 3 লাখ হলো শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল। এবার প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া হয়েছে কস্ট অফ ডেপ্ট, প্রথমটি 10%, 10%, 11%, 12% এবং 14%। এটি কেটির মান দেওয়া হয়েছে। প্রশ্নপত্রে কেইর মান অর্থাৎ কস্ট অফ ইকুইটি দেওয়া হয়েছে 12%, 12.5%, 13%, 15% এবং 16%। 5টি স্ট্রাকচার আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। এখন আমাদের প্রত্যেকটি স্ট্রাকচারের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে হবে এবং যে স্ট্রাকচারে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সর্বনিম্ন আসবে সেটি হলো অপটিমাম, সেটি হলো কাম্য, সেটি হলো প্রত্যাশা, আর আমরা সেটি রিকমেন্ডেড করব। প্রশ্নে আমাদের বলা হয়েছে ডিটারমাইন দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ফ্রম দ্য অ্যাবভ স্ট্রাকচার। উপরে 5টি স্ট্রাকচারের মধ্যে কোনটি অপটিমাম সেটি আমাদেরকে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ট্র্যাডিশনালের সূত্র ইউজ করি। যেহেতু অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে কেওর সূত্র হলো কেও সমান সমান কেডি বন্ড ভাগ ভি, আর কেই এস ভাগ ভি। এসতে শেয়ার ক্যাপিটাল, ভিতে ভ্যালু অফ দ্য ফার্ম, ভিতে বন্ড ক্যাপিটাল, ভিতে ভ্যালু অফ দ্য ফার্ম। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে 1 নম্বর স্ট্রাকচার দেখলাম যে বন্ড ক্যাপিটাল এখানে 3 লক্ষ টাকা। তো প্রথমে লিখলাম কেডির মান 10%, প্রশ্নে সাপ্লাই দেওয়া হয়েছে 10%, আর ডেপ্ট ক্যাপিটাল 3 লক্ষ টাকা, টোটাল ক্যাপিটাল ভ্যালু অফ দ্য ফার্ম 10 লাখ টাকা, প্লাস ইকুইটি ক্যাপিটাল প্রথম স্ট্রাকচারে 12%, শেয়ার ক্যাপিটাল উপরে 7 লাখ, নিচেই 10 লক্ষ টাকা ভ্যালু অফ দ্য ফার্ম। ক্যালকুলেশন করে প্রথমে ব্র্যাকেটের কাজটি আগে করতে হবে। 3 লাখকে 10 দ্বারা ভাগ করলে 0.3 হয়, আর 7 লাখকে 10 লাখ দ্বারা ভাগ করলে 0.7 হয়। 0.3 10-এর সাথে গুণ করলে 3% আসে, আর 12-এর সাথে 0.7 গুণ করলে আসে 7 বরং 84, অর্থাৎ 8.40%। 3 এবং 8.40 যোগ করলে আসে 11.40%। ঠিক সেমভাবে দ্বিতীয় স্ট্রাকচার, যেখানে ডেপ্ট ক্যাপিটাল 4 লক্ষ টাকা বসিয়েছি, 4 লক্ষ ডিভাইড বাই ভ্যালু অফ দ্য ফার্ম 10 লক্ষ টাকা, আর কেডির মান এখানে সাপ্লাই দেওয়া হয়েছিল 10%। পরে কেইর মান 12.5%, 12.5%, শেয়ার ক্যাপিটাল এখানে 6 লাখ টাকা। যেহেতু ডেপ্ট ক্যাপিটাল 4 লাখ, তাহলে শেয়ার ক্যাপিটাল 6 লাখ ডিভাইড বাই ভ্যালু অফ দ্য ফার্ম 10 লাখ। প্রথমে ব্র্যাকেটের কাজটি ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছি এখানে 11.5%, 11.50%। তৃতীয় স্ট্রাকচার বলা হয়েছিল ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ, তাহলে ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ হলে শেয়ার ক্যাপিটাল 5 লাখ, ভ্যালু অফ দ্য ফার্ম উভয়টি 10 লাখ টাকা। ক্যালকুলেশন নিয়ম অনুযায়ী করে এখানে পেয়েছি 12.25%। চতুর্থ নম্বর স্ট্রাকচার, যেখানে ডেপ্ট ক্যাপিটাল 6 লাখ, তাহলে 6 লাখ এবং শেয়ার ক্যাপিটাল 4 লাখ, 6 আর 4 10 লাখ, ভ্যালু অফ দ্য ফার্ম 10 লাখ। নিয়ম অনুযায়ী এটি আমরা দেখলাম 13.20%। লাস্ট 5 নম্বর স্ট্রাকচারে 7 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটাল 7 লাখ, তাহলে শেয়ার ক্যাপিটাল 3 লাখ। ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি 14.60%। শিক্ষার্থীগণ, এখন আমরা দেখলাম সর্বনিম্ন এখানে মান আসছে 11.40। আবারও দেখি, এটা আসছে 11.40, এটি 11.50, এটি 12 সামথিং, এই তো 13.20 এবং 14.60, অর্থাৎ সর্বনিম্ন মান হলো 11.40, যেটি স্ট্রাকচার নাম্বার 1। এটি আমাদের কোম্পানির জন্য অপটিমাম। আমরা কমেন্ট করতে পারি দ্য ক্যাপিটাল স্ট্রাকচার নাম্বার 1 ইজ দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ দ্য কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার নাম্বার 1 ইজ লোয়ার
দেন অল আদার ক্যাপিটাল স্ট্রাকচার। শিক্ষার্থীগণ, এই প্রশ্নটি বিকল্প সূত্র দিয়ে আমরা বক্সের মাধ্যমেও দেখাতে পারি। বক্সের মাধ্যমে দেখালে অল্প কম জায়গা লাগবে, এভাবে দেখানো যায়। এবার আসি, তাহলে ট্রেডিশনাল অ্যাপ্রোচ আমরা ভালোভাবে দেখে আসলাম। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাসে আমরা আরবিট্রেজ মীমাংসা প্রক্রিয়া দেখব ইনশাল্লাহ। আপনারা ট্রেডিশনাল অ্যাপ্রোচের আরও অনেকগুলো অঙ্ক আমি এখানে দিয়েছি বোর্ড প্রশ্ন অনুযায়ী, এগুলো প্র্যাকটিস করবেন আর আগামী ক্লাসের জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম।